কাজ চ্যাপ্টারটার শেষের পর্শনে দুইটা জিনিস, একটা হচ্ছে সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল, আর একটা হচ্ছে কোনটা? আচ্ছা দাঁড়াও, এটা বুঝাচ্ছি, সমস্যা নেই, মানে আমি সিকোয়েন্সটা ঠিক রাখতেছি, ঠিক করে তারপরে দিচ্ছি। আমি যেহেতু ভিডিও করতেছি তো এই জন্য বইয়ের সিকোয়েন্সটা ঠিক রাখতেছি। ওকে, অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল এই দুইটা জিনিস হচ্ছে, সংরক্ষণশীল বল হচ্ছে এমন বল যেটা দিয়ে এক বিন্দু থেকে কাজ শুরু করে আবার যদি পুরো চক্র কমপ্লিট করে ওই বিন্দুতে আবার ফিরে আসি তাহলে মোট কাজের পরিমাণ শূন্য হবে, এই রকম বল। যেমন যদি আমরা একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুলে নিয়ে যাই, অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুললাম, তার মানে এইখানে যদি অভিকর্ষ বল হচ্ছে নিচের দিকে টানতেছে আর আমি বস্তুটাকে উপর দিকে সরাইছি, তার মানে কৃত কাজ ডাব্লিউ হবে হচ্ছে মাইনাস এফ এইচ, মানে বল ইন্টু সরণ, এবং যেহেতু বিপরীত দিকে মাইনাস হবে, কজ 180 ডিগ্রি হবে। আচ্ছা, এই এইচ উচ্চতা তুললাম। আবার যদি এই বস্তুটাকে ওইখানে নিয়ে যাওয়ার পর আবার যদি নিচে নেমে আনি, তো প্রথমবার যদি কাজটা হয় মাইনাস এফ এইচ, পরের বার অভিকর্ষ বলের প্রভাবে সে নিচে পড়তেছে, তার মানে পরের বার হবে বল আর সরণের দিকে একই দিকে, তার মানে এফ এইচ, তার মানে দুইটাকে যোগ করলে এখন মোট কাজ হবে, টোটাল হবে শূন্য, টোটাল হবে 0। তো এইরকম বলকে, যে বলের কারণে আমরা একটা পুরো চক্র কমপ্লিট করলে যেখান থেকে শুরু করছি আবার সেখানে ফিরে আসলে মোট কাজের পরিমাণ শূন্য হয়, সেটাকে আমরা সংরক্ষণশীল বল বলি। এরকম বলের উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল। তো এটা খ নাম্বারে আসে যে ব্যাখ্যা করো যে অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। আর অসংরক্ষণশীল বল হচ্ছে ওই যদি আমরা পুরো চক্র কমপ্লিট করে ফিরে আসি কখনোই কাজ, মোট কাজ শূন্য হবে না। যেমন যদি ঘর্ষণ বলের কথা বলি, যেমন ধর একটা বস্তুকে আমি এই তলের উপরে এফ বল দিয়ে এইখানে সরাই নিয়ে আসলাম, এস দূরত্ব সরাই নিয়ে আসলাম, তখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা কিরকম হবে? ঘর্ষণ বল এইদিকে এফ, তো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ W1 যদি বলি, যখন ওইদিকে সরাই নিয়ে গেলাম, এখান থেকে এখানে আনলাম, তখন ঘর্ষণ বল যেদিকে সরণ তার বিপরীত দিকে, তো তখন কৃত কাজটা হবে মাইনাস এফএস, W1 ইকুয়ালস টু মাইনাস এফএস। আবার যখন আমি বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো, তখন কিন্তু ঘর্ষণ বল আবার সেকেন্ড কেসে, যখন 2 নাম্বার কেসে বস্তুটাকে আবার আমি এইদিকে নিয়ে আসবো, আমি এবার এটা সেকেন্ড কেস দেখাচ্ছি, বস্তুটাকে এইদিকে নিয়ে আসবো, তখন আবার ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে, সেকেন্ড কেসে আবার ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে, তখন আবার W2 সরাচ্ছি এদিকে, ঘর্ষণ বল বিপরীত দিকে, আবারও মাইনাস এফএস। তার মানে যদি আমি দুইটাকে যোগ করি, আচ্ছা আবার বলতেছি, আমি বলছি একটা বস্তুকে প্রথমে এখান থেকে এখানে নিয়ে গেছি কালো কালার দিয়ে যেটা লিখছি, তো তখন ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে, আমি ওইদিকে যাচ্ছিলাম, ঘর্ষণ বল এইদিকে ক্রিয়া করতেছিল, তো ঘর্ষণ বল দ্বারা কাজ কত হয়েছে? W, ঘর্ষণ বল এফ, এস, আর কজ 180 যেহেতু বিপরীত দিক, তার মানে মাইনাস এফএস হবে। আমি এবার বস্তুটাকে, যেটা এই যে লাল মার্ক দিয়ে দেখাচ্ছি, বস্তুটাকে এইদিকে নিয়ে আসতেছি, এটা হচ্ছে ফার্স্ট কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস, মানে আবার আগের জায়গায় নিয়ে আসতেছি, চক্র কমপ্লিট করতেছি, ওখানে গেছিলাম আবার এখানে ফিরে আসবো, তখন ঘর্ষণ বল আবার কিন্তু বিপরীত দিকে, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে, তো আবার যদি আমি কাজ হিসাব করতে যাই তাহলে আবারও আসবে মাইনাস এফএস, কারণ আবার বল বিপরীত দিকে, সরণের দিকে 180 ডিগ্রি কোণ আবার, তো দুই ক্ষেত্রেই আমার কাজের পরিমাণ আসতেছে মাইনাস এফএস, দুইটাকে যোগ করলে শূন্য হচ্ছে না, আসতেছে মাইনাস 2 এফএস, তো এটা নট ইকুয়ালস টু 0। তার মানে ঘর্ষণ বল দ্বারা কোনো একটা পুরো কাজের চক্র কমপ্লিট করলে কখনোই মোট কাজের পরিমাণ শূন্য হয় না, এই জন্য ঘর্ষণ বলটা হচ্ছে একটা অসংরক্ষণশীল বল। এটুকু বোঝা গেছে? আচ্ছা, এইটুকু যদি বোঝা যায়, এইটা থেকে খালি খ নাম্বারের কোশ্চেন আসবে যে ব্যাখ্যা করো অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল আর ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল, এরকম ব্যাখ্যা করতে বলবো। আচ্ছা, এইবার তিনটা ম্যাথমেটিক্যাল জিনিস পড়বো, সেটা হচ্ছে আমরা যে 9-10 এ পড়ছিলাম গতি শক্তির, বা ওই যে জান, আরে আগে বলবেন, আচ্ছা থাকুক, কেউ কি তুলছিস? আচ্ছা আমি আবার একটু দেখাই দিচ্ছি, প্রথমটুকু তুলছিস?
আচ্ছা, এই অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে এই প্রথম দিকে এফ এই দিকে ছিল, আমরা একে সরি এফ এই দিকে ছিল, আমরা একে সরাই ওইখানে নিয়ে গেছিলাম এস। সেকেন্ড কেসে আবার বস্তুটাকে ওখান থেকে এখানে নিয়ে আসি, তখন আবার ঘর্ষণ বল এইদিকে এফ ছিল, এস এইদিকে এস, সরণ এইদিকে। দুই ক্ষেত্রেই 180 ডিগ্রি কোণ ছিল, দুই ক্ষেত্রেই 180 ডিগ্রি কোণ ছিল। সো মোট কাজ W1 = W2, দুই ক্ষেত্রেই মাইনাস এফএস হয়েছিল, দুইটাকে যোগ করলে মাইনাস 2fs হয়, মানে শূন্য হয় না, এটা লিখছিলাম। এখন তো তুলতে পারছিস নাকি? আগে বলবি যে ওকে। আচ্ছা, এবার ওই আমরা যে শক্তির নিত্যতা পড়ছিলাম, যে একটা ব্যবস্থায় বা কোনো সিস্টেমে সকল বিন্দুতে যান্ত্রিক শক্তি আর বিভব শক্তি আর গতিশক্তি সমষ্টি সর্বদা ধ্রুব থাকে, সর্বদা একই হয় সব বিন্দুতে। তো এই জিনিসটাকে ব্যবহার করে, শক্তির নিত্যতা সূত্রের ব্যবহার করে আমরা কয়েকটা সূত্র প্রুফ করব। তো শক্তির নিত্যতা সূত্রের প্রয়োগ আর শক্তির নিত্যতা সূত্রের ব্যবহার বা প্রয়োগ। শক্তির নিত্যতা সূত্র এটা ছিল যে সব জায়গায় বিভব শক্তি ইপি আর ই কে গতি শক্তি প্রত্যেকটা পয়েন্টে ইকুয়ালস টু ধ্রুবক থাকবে, এরকম ছিল। একটা সিস্টেমের সকল বিন্দুতে এই গতি শক্তি আর বিভব শক্তির পরিমাণ ধ্রুবক থাকবে। আচ্ছা, তাই যদি হয়, এটা দিয়ে প্রথমে যে প্রুফটা করব সেটা হচ্ছে ওই যে আমরা যে বস্তুর খাড়া নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে পড়ছিলাম যে সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে u²/2g, সেটাকেই প্রুফ করবে এখন এইটা দিয়ে। তো প্রথমে 1 নাম্বার প্রয়োগটা হচ্ছে ওই সর্বোচ্চ উচ্চতা নির্ণয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়, নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা নির্ণয়। আমরা একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করলাম ইউ আদিবেগ দিয়ে, তাহলে বস্তুটা এরকম উপরে উঠবে, উপরে উঠে আবার এভাবে নিচে পড়ে যাবে, বস্তুটা উপরে উঠে আবার নিচে পড়ে যাবে, সরি এই যে উঠে আবার নামলো, এই যে সর্বোচ্চ উচ্চতা যেটা, এটাকে আমরা ম্যাক্সিমাম বড় হাতের এইচ দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আদিবেগ হচ্ছে ইউ। আর এখানে এসে তার বেগটা শূন্য হয়ে যায়, আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগ শূন্য হয়ে যায়, এখানে শেষ বেগ শূন্য হয়ে গেছে, শেষ বেগ শূন্য হয়ে গেছে। এখন এই প্রুফ আমরা আগেই জানি, কিন্তু শক্তির নিত্যতা দিয়ে এটাকে প্রুফ করব। শক্তির নিত্যতাটা ছিল যে সব জায়গায় এই পুরা গতিপথের সকল বিন্দুতে বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি সবসময় সেম থাকবে। তো তাই যদি হয়, তাহলে আমরা এটা একটু নির্ণয় করার চেষ্টা করি যে আমরা আদিতে একদম শুরুতে তার নিক্ষেপের সময় তার আচ্ছা এইটা বিন্দু দিয়ে দিই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এ বিন্দুতে তার বিভব শক্তি কত, ইপি। এ বিন্দুতে তার বিভব শক্তি, যেহেতু সে তখন ভূমিতে, তার মানে ভূমি থেকে উচ্চতা শূন্য, mgh, এইচ এর মান শূন্য, তার মানে এটা 0 হয়ে যাবে। যখন সে এই বিন্দুতে আছে তখন তার কোনো বিভব শক্তি নেই। ওই বিন্দুতে তার গতি শক্তি আছে, সেটা হচ্ছে ই কে, তাকে ইউ বেগ দেওয়া হয়েছিল, তার মানে আদিবেগ যেহেতু ইউ ছিল, তার গতি শক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার লেখা যায়, তো সেটাকে আমি এখন ইউ স্কোয়ার লিখলাম, একই জিনিস, হাফ এম ইউ স্কোয়ার। ইউ বেগে নিক্ষেপ করা হয়েছিল, আদিবেগটা ইউ ছিল। তো তাই যদি হয়, তাহলে এ বিন্দুতে মোট শক্তি এরকম দাঁড়াচ্ছে, এ বিন্দুতে মোট শক্তি ই এ ইকুয়ালসটা আমি পাচ্ছি, হ্যাঁ ভাইয়া, এই যে আদিবেগ ইউ ছিল, বেগের মান মানে গতি শক্তি কেমনে বের করি, গতি শক্তি হচ্ছে ভর ইনটু বেগ স্কয়ার। তো এই যে ওর বেগ ইউ দিছি, এই জন্য আমি যদি ভি লিখতাম বা ভি নট লিখতাম, তো ভি নট, আমরা ভি নট লিখতে পারি, মানে সূত্রে যা এইখানে যা তাই, এটা ভি অন থাকলে আমি ভি অন লিখতাম। কথা বোঝা গেছে? আদি আদি গতি
বেগ দেওয়া লাগবে, আদি বেগ দেওয়া লাগবে, এই হচ্ছে কথা। আচ্ছা, এইবার যখন তার মানে এই এ বিন্দুতে তার মোট শক্তি হচ্ছে এই দুইটার যোগফল, যোগ করলে শুধু থাকতেছে হাফ এম ইউ স্কয়ার। তোর বই এটা ভি নট দিয়ে লেখা আছে, একই কথা, কোনো সমস্যা নেই, হাফ এম ইউ স্কয়ার। আচ্ছা, তো মোট শক্তি, কারণ এটা জিরো। এইবার আমরা এই যে এটা বি বিন্দু, যেটা উপরের বিন্দুটাকে বি বিন্দু দিছি, এই বি বিন্দুতে তার ওই দুইটা শক্তি হিসাব করি। বি বিন্দুতে তার ইপি কত, এখানে লিখলে কি দেখা যাবে নাকি ওইটা মুছে আবার লিখবো? আচ্ছা, মনে হয় দেখা যাবে। বি বিন্দুতে, এটা কিন্তু বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য তার বিভব শক্তি ইপি, সেটা কত হবে? সে এখন এই এইচ উচ্চতায় আছে, বি বিন্দুতে সে ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, তার মানে ইপি হবে এম জি বড় হাতের এইচ, এম জি বড় হাতের এইচ। এটা হচ্ছে তার বি বিন্দুতে বিভব শক্তি। হ্যাঁ বল। সবারই কি একই অবস্থা? হৃদয়, তোরও কি সেম অবস্থা? আচ্ছা, ইয়ে, তোর নেটে বোধহয় প্রবলেম, একটু ওয়েট কর। আচ্ছা, এখানে লিখি বি বিন্দুতে ইপি বিভব শক্তি, সেটা হচ্ছে এম জি, আর এইচ হচ্ছে ভূমি থেকে তার উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ, তো এম জি এইচ হবে। আর ওই বিন্দুতে তার গতি শক্তি, যেহেতু একদম এখানে এসে বেগ শূন্য হয়ে যায়, তার মানে ওখানে তার গতি শক্তি নাই, হাফ এম ভি স্কোয়ারের ভি শূন্য, তার মানে এটা হয়ে যাবে জিরো, গতি শক্তি জিরো। তার মানে বি বিন্দুতে তার মোট শক্তি দাঁড়াচ্ছে ই বি ইকুয়ালস টু, এই দুইটার যোগফল করলে জাস্ট খালি এম জি এইচ। এখন শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা জানি সব বিন্দুতে শক্তি সমান হবে, তার মানে ই এ যা হবে ই বিও তাই হবে, সব বিন্দুতে শক্তি সমান হবে, মোট শক্তি সমান হবে। তাহলে আমরা এই শক্তির নিত্যতা অনুসারে, শক্তির নিত্যতা অনুসারে, নিত্যতা অনুসারে যেটা লিখতে পারি যে ই এ আর ই বি সমান, তার মানে হচ্ছে ই এ ছিল হাফ এম ইউ স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার, আর ইবি পাইছি হচ্ছে এম জি ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে এম কাটা যাচ্ছে, আর এইচ সমান সমান, এই ক্যাপিটাল এইচ সমান সমান আসতেছে ইউ স্কয়ার বাই টু জি। ওই প্রুফটা আমরা এখানে করলাম, এই প্রুফটা আমরা আগেই জানতাম, তো এটা এখন দেখলাম যে শক্তির নিত্যতা সূত্র দিয়ে এটা আনা যায়, যেখান থেকে এইচ সমান সমান ইউ স্কয়ার বাই টু জি আসবে। এইটা হচ্ছে একটা ইউজ। এবার সেকেন্ড আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা সরল ছন্দিত গতির ক্ষেত্রে, আমরা স্প্রিং এর দোলন অথবা ওই ওটার নাম যেন কি ছিল, সরল দোলক, এদের বেগের রাশিমালাটা নির্ণয় করবো। এটাও আমরা 7 নাম্বার চ্যাপ্টার, সরি 7 নাম্বার না, 8 নাম্বার চ্যাপ্টারে পর্যাবৃত্ত গতি যেটা, ওখানে দেখছিলাম। এখন ওখানে কঠিন করে প্রমাণটা করছিলাম, এটা যে সোজা ভাবে করা যায় এখন এটা দেখব। হ্যাঁ, মুজবো, এটা হয়েছে পূজা? আচ্ছা, তাহলে এটা মুছলাম। সেকেন্ড যেটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে সরল ছন্দিত গতির ক্ষেত্রে বেগের রাশিমালা নির্ণয় করব। তার মানে সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে বেগের রাশিমালা, এইটা ব্যবহার করে করব। এটার জন্য যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে যে আমরা একটা স্প্রিং এর দোলন, যদি একটা স্প্রিং হয়, একটা স্প্রিং এর সাম্যাবস্থা হচ্ছে এইটা ধরলাম, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে ছিল যেখানে সে নরমাল অবস্থায় থাকে, যেখানে সে ফিরে আসতে চায়। তো এখন যদি আমি স্প্রিংটাকে টেনে ছেড়ে দিই, তাহলে স্প্রিংটা এরকম দোলা শুরু করবে, এইদিক ওইদিক দুলবে। এই যে সে দুলতেছে, তো এই দোলার সময় ওই দোলার ইয়াটাকে এভাবে দেখাইলাম, তাহলে সে সর্বোচ্চ একটা দূরত্ব অতিক্রম করতেছে। এখন এটা যদি তার সাম্যাবস্থা হয়, এই দাগ দিয়ে দেখাইলাম, এই সাম্যাবস্থাকে আমি ও দিয়ে দেখাইলাম, এইটা হচ্ছে তার সর্বোচ্চ দূরত্ব, যেটাকে আমরা বিস্তার বলি।
তার মানে এখানে x ইকুয়ালস টু 0 আর এটা হচ্ছে x ইকুয়ালস টু a, অ্যামপ্লিটিউড বা বিস্তার, ওটা হচ্ছে বিস্তার। আর এই সাইডেও তার আরেকটা বিস্তার, সেটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস a। এভাবে সে দুলতেছে। আচ্ছা, এটা কারণ কাছে আগে, এটা হচ্ছে x ইকুয়ালস টু a আর এটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস a, মানে এর মধ্যে সে দুলতেছে। আর এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম, আচ্ছা a তো একবার দিছি, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা ধরলাম d বিন্দু। এইটা যে কোনো একটা বিন্দু যেখানে x এর মান হচ্ছে x ইকুয়ালস টু x। স্প্রিং এর গতিপথের এটা হচ্ছে এক সাইডের বিস্তার, এটা আরেক সাইডের বিস্তার, এটা হচ্ছে সাম্যাবস্থা, আর এটা যে কোনো একটা বিন্দু x। এটুকু সবাই বুঝছিস কিনা? আচ্ছা, এটা যদি এখন বুঝিস, তো আমরা নরমালি যে কোনো স্প্রিং এর ক্ষেত্রে আগের ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম স্প্রিং এর বিভব শক্তির রাশিমালাটা কি ছিল, বিভব শক্তি কিভাবে বের করতাম। স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার, মনে আছে? কে ছিল স্প্রিং এর ধ্রুবক। আচ্ছা, তো এই স্প্রিংটার ধ্রুবকে যদি কে হয়, তাইলে এই সি বিন্দুতে, প্রথমে সি বিন্দুতে বিভব শক্তি ইপি, সেটা কত হবে? হাফ কে কে এক্স স্কয়ার, হাফ কে, আর এই সি বিন্দুতে এক্স এর মান এ, তাহলে হাফ কে এ স্কয়ার হবে। এটা বোঝা গেছে কিনা? আমি মনে হয় দরজাটা লাগাও তো। আইসাইমা, মনে হয় দরজাটা লাগাই দাও। হাফ কে এ স্কয়ার আর ই কে, আচ্ছা ই কে মানে হচ্ছে গতিশক্তি। গতিশক্তিটা কত? স্প্রিং তো ওখানে গিয়ে থেমে যাবে, স্প্রিং কিন্তু ওখানে গিয়ে থেমে যাবে, আবার এইদিকে চলে আসবে, তাই না? ওইখানে ভি শূন্য হয়ে যাবে না? এই জায়গাটায় স্প্রিং এর বেগটা কিন্তু শূন্য, একদম বিস্তারে। ওখানে গিয়ে বেগ শূন্য হয়ে যাবে, তার মানে এই সি বিন্দুতে ওর গতিশক্তি হচ্ছে শূন্য। একটু বোঝা গেছে? আচ্ছা, তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত? দুইটাকে যোগ করা লাগবে। সি বিন্দুতে মোট শক্তি দুইটাকে যোগ করা লাগবে, তাহলে সি বিন্দুতে মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কয়ার, হাফ কে এ স্কয়ার। সি বিন্দুতে মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কয়ার। এখন আমরা এই এক্স ডি বিন্দুতে নির্ণয় করব। আচ্ছা, এটাকে এখন মুছে দিলাম। এবার ডি বিন্দুতে তার মোট শক্তি কত সেটা একটু বের করি। তাহলে ডি বিন্দুতে তার বিভব শক্তি হাফ কে, এক্স এর মান এখানে এক্স, সো কে এক্স স্কয়ার হবে, আর ই কে যেটা গতিশক্তি সেটা হচ্ছে হাফ এম, ধরলাম এখানে বেগ ভি, এখানে ধরে নিলাম বেগের মান ভি, তাহলে এম ভি স্কয়ার হবে। এখন আমরা এই বেগের রাশিমালা নির্ণয় করব। আচ্ছা, সেটা পরে আসতেছি। তাহলে এই বিন্দুতে মোট শক্তিটা কত? তাহলে মোট শক্তিটা এরকম হচ্ছে, দুইটার যোগফল ইডি, এটা ইকুয়ালস টু আসতেছে এই দুইটার যোগফল, তার মানে হচ্ছে হাফ এম, হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার, এই দুইটা যোগ। এখন আবার সেই শক্তির নিত্যতা অনুসারে এই ইসি আর ইডি সমান হবে। শক্তির নিত্যতা শক্তি অনুসারে সব বিন্দুতে মোট শক্তির সমষ্টি সমান, ধ্রুব থাকে, এজন্য ইসি আর ইডি সমান হবে। তাহলে আমরা যেটা লিখতে পারি, মুসলাম এটা আমি বুঝবো। ওকে, কিরে পূজা, তোর ঘুম আসে নাকি? আচ্ছা, তো শক্তির নিত্যতা সূত্র অনুসারে ইসি আর ইডি সমান হবে। ইসি তে কি পাইছি? ইসি তে ছিল জাস্ট হাফ কে এ স্কয়ার, আর ইডি তে পাইলাম হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার। ওকে, আমি বের করতে চাইছি বেগের রাশিমালা, মানে এটা বের করব। তাহলে এখানে কে দুই জায়গায় আছে, পুরো জায়গা থেকে হাফ কেটে দিই, প্রথমে সবগুলা থেকে হাফ বাদ দিয়ে দিলাম, হাফ 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 ক্যান্সেল। এবার কে গুলাকে একসাথে নিয়ে আসি, তাহলে এম ভি স্কয়ার কে এক পাশে রাখলাম, আর কে এক্স স্কয়ার ওই পাশে চলে গেলে কে কমন নিলে এরকম হয়, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা আসে।
তাহলে এখান থেকে ভি স্কয়ার সমান সমান আসতেছে কে বাই এম এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর এখন যদি ভি এর রাশিমালা বের করতে যাই তাহলে এটা রুট হয়ে যাবে, এই জিনিসটা রুট হয়ে যাবে। এই রুট কে বাই এম, মানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে সেই স্প্রিং এর ভর, অথবা ওই ইসের কি বলে যে বস্তু ঝুলাই দিছি এই ক্ষেত্রে স্প্রিং এর ভর। তো এই যে এম যেটা, এই দুইটাই কনস্ট্যান্ট, ভর আর ধ্রুবক সে দুইটাই কনস্ট্যান্ট। তার মানে এই পুরো জিনিসটা আরেকটা নতুন কনস্ট্যান্ট যেটাকে আমরা ওমেগা দিয়ে দেখাই। তো ওমেগা ইকুয়ালস টু কৌণিক কম্পাঙ্ক ছিল কে বাই এম, রুট ওভার কে বাই এম। এটা মনে হয় মনে আছে সবার। তার মানে এই রুট ওভার কে বাই এম এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে ওমেগা। তাইলে ওই রুটটুকু এখানে থাকলো, এটার উপরে রুট, আর এই জায়গাটায় হয়ে গেছে ওমেগা। এই ফাইনাল যেটা আসলো এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতিতে গতিশীল কোন বস্তুর বেগের রাশিমালা। সেটা স্প্রিং এর ক্ষেত্রেও খাটবে, সরল দোলকের ক্ষেত্রেও খাটবে। হ্যাঁ পর্যাবৃত্ত গতি, হ্যাঁ পর্যাবৃত্ত গতিতে পড়ছে, কিন্তু ওখানে জটিল করে প্রুফ করা হয়েছিল। আই মিন ওই ডিফারেন্সিয়েশন করে আনা হয়েছিল। হ্যাঁ, তো এখন এটাই যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে সহজেই পারা যায়। আচ্ছা, এখন আমরা ইয়াতে চলে যাচ্ছি আরেকটা, এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রতিবার ইয়ে আসে, এই অঙ্ক আসে, এটা দিয়ে প্রতিবারই অঙ্ক আসে, বোর্ড কোশ্চেন দেখলেই এটা পাবি। তো এটা হচ্ছে সরল দোলকের বিভিন্ন অবস্থানে যে তার সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতাটা আমরা প্রুফ করব। সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা, এই শক্তির নিত্যতাটা সরল দোলকের ক্ষেত্রে প্রুফ করব। এইটা একটু ভালো করে বুঝিস। সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা, সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা। তো এই ক্ষেত্রে আগে চিত্রটা এখানে, সরল দোলক একটা বিন্দু থেকে দৃঢ় অবস্থান থেকে এরকম ঝুলাই দেওয়া হয় সুতা দিয়ে, এটা তো অলরেডি জানিস, আর বলার দরকার নেই। এটাকে বব বলি, যেটাকে ঝুলাই দেওয়া হয় সেটাকে বব বলি। তো এখন ববটা যে অবস্থায় যে পজিশনে আছে এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এ পজিশনটা তার সাম্যাবস্থা। এখন আরো কয়েকটা পজিশন তার রাখতেছি, এই যখন দুলতেছে এভাবে এভাবে সেটা দুলতেছে, এইখানে আরেকটা পজিশন রাখলাম, এটা হচ্ছে বি, এটা যে কোনো দূরত্বে। আরেকটা রাখলাম একদম তার বিস্তারে, সুতার দৈর্ঘ্য সব জায়গায় একই থাকবে, যদি আমি আঁকতে পারতেছি না ম্যাপে সমস্যা নেই, খালি বুঝলেই হবে। এটা হচ্ছে তার একদম বিস্তার পজিশন, এটা হচ্ছে সি। মোটামুটি আচ্ছা, এই তিনটা পজিশন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে একদম বিস্তারে, এটা যে কোনো জায়গায়, আর এটা সাম্যাবস্থায়। তো এখন আমার এটা প্রুফ করা লাগবে যে এখানে তিনটা বিন্দুর মধ্যে সব জায়গায় যান্ত্রিক শক্তি আর হ্যাঁ হ্যাঁ সাম্যাবস্থা হচ্ছে যেখানে যখন সে স্থির অবস্থায় থাকে, এবং যেখানে বি হচ্ছে যে কোনো পজিশন, সি হচ্ছে বিস্তার, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে সাম্যাবস্থা যখন x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0 এটা হচ্ছে সাম্যাবস্থা। আর এটা হচ্ছে x ইকুয়ালস টু a, মানে হচ্ছে বিস্তারে আছে। আর এটা তো বুঝিস সাম্যাবস্থার বিস্তার সর্বোচ্চ এই পর্যন্ত যাবে, ঠিক আছে। তার মানে এটা যেহেতু তার বিস্তার, এইখানে উঠে সে আর উপরে উঠবে না, এই জায়গায় তার বেগ হচ্ছে 0, এই জায়গায় তার বেগ 0।
আচ্ছা, এবার একটু আসি এই পুরা গতিপথে আমার দেখাইতে হবে যে প্রত্যেকটা বিন্দুতে তার গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি সমান থাকবে, সেটা আমরা প্রুফ করব। সেই প্রুফটা করার জন্য আমরা কয়েকটা পজিশন, আচ্ছা প্রথমে একটা একটা করে আসি, সবাই একটু রেসপন্স করিস। আচ্ছা এন্ড দিচ্ছি, এন্ড দিয়ে, আচ্ছা এন্ড দিয়ে আবার শুরু করতেছি। ধর তোরা একটু রেসপন্স করিস। এ বিন্দুতে, এই এ বিন্দুতে আগে বিভব শক্তি কত সেটা বের করি। তো এ বিন্দুতে বিভব শক্তি কত, ইপি কত? ইপি ইকুয়ালস ছিল এমজিএইচ। ধরলাম এই ববের ভর হচ্ছে এম, ববের ভর হচ্ছে এম, ববের ভর সব জায়গায় এম। এখন কথা হচ্ছে এই ববের ভর যদি এম হয় তাহলে এম জি, আর এইচ হচ্ছে, এইচটা কি ছিল, এইচ এর পরিচয়টা ছিল সাম্যাবস্থা থেকে দূরত্ব। সাম্যাবস্থা থেকে দূরত্ব সেটা হচ্ছে এইচ এর পরিচয়, মানে আমরা যত জায়গায় এম জি এইচ লিখি তাহলে সাম্যাবস্থা থেকে, ও সাম্যাবস্থায় আছে, তার মানে এইচ এর মান শূন্য, তার মানে এই ক্ষেত্রে তার বিভব শক্তি হচ্ছে শূন্য। এ বিন্দুতে তার বিভব শক্তি হচ্ছে শূন্য। এবার এ বিন্দুতে তার গতিশক্তি, এই পূজা ওইটাকে বুঝছিস? এ বিন্দুতে তার বিভব শক্তি যে শূন্য, এটা বুঝছিস পূজা? শুনতেছিস? আচ্ছা তাহলে এ বিন্দুতে তার গতিশক্তি বের করি। গতিশক্তি কিভাবে বের করতে হবে? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আগে লিখে নি, আগে লিখি হাফ এম ভি স্কোয়ার। এইখানে হাফ এম ভি ভি স্কোয়ার সমান সমান আবার ছিল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ইউ। হ্যাঁ, তো এই যে এই এ বিন্দুতে যে ও আসছে, ওখান থেকে নেমে আসছে না, ওই সি বিন্দু থেকে নেমে আসছে না? পূজা এখন শুনতেছিস? ফাতেমা শুনতেছিস? ওকে ওকে। তো এইখানে যে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান আবার জানি আমরা ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, ইউ স্কোয়ার। এই যে ইউ মানে হচ্ছে এই এ বিন্দুতে সে আদিবেগ, এই যে সি বিন্দু থেকে সে এখানে আসছে, তার মানে তার আদিবেগ ছিল শূন্য। তার সি বিন্দু থেকে সে এখানে নেমে আসছে, তাহলে আদিবেগ ছিল শূন্য, তাহলে এখানে হবে শূন্য। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, এই খালি এইটুকু বুঝাইছি। এ বিন্দুতে বিভব শক্তি হচ্ছে শূন্য, কারণ এ বিন্দুতে এম জি এইচ, এইচ এর মানটা শূন্য, কারণ সে সাম্যাবস্থায় আছে। কথা বোঝা গেছে? আর এ বিন্দুতে তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার সমান সমান আবার লেখা যায় ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তো ইউ স্কোয়ারটা কি? আলহামদুলিল্লাহ, দাঁড়া। ইউ স্কোয়ার হচ্ছে শূন্য, কারণ সে আদিবেগ ছিল শূন্য, এখান থেকে সে নেমে আসছে, এইখান থেকে সে নেমে আসছে, তাহলে আদিবেগ তার শূন্য ছিল, ইউ স্কোয়ারের জায়গায় শূন্য। টু জি এইচ, টু জি এইচটা কত হবে? এইচ হচ্ছে এইখান থেকে যে সে এইখানে নেমে আসলো, সি থেকে যে এ তে নেমে আসলো, সে কত দূরত্ব নেমে আসছে? না এক্স না, এ দেখ, এইখান থেকে সে এইটুক দূরত্ব নেমে আসছে। তো আমি এটাকে এম দিলাম, এ এম দূরত্ব নেমে আসছে, এ এম। হ্যাঁ, এই যে এই পজিশনটা এ ছিল, আর এটা এম, এ এম দূরত্ব নেমে আসছে, তার মানে এখানে লিখতে পারি টু জি। আচ্ছা আমি এটাকে একটু উপরে লিখি, এটাকে একটু উপরে লিখতেছি। এ বিন্দুতে যে গতি শক্তি ই কে, সেটা সমান সমান আসতেছে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার ছিল শূন্য, প্লাস টু জি ইন্টু এ এম আসতেছে, এই পরিমাণ দূরত্ব সে নেমে আসছে। ফাতেমা বুঝছিস এটুক? আচ্ছা তাহলে এখানে কত আসতেছে দেখ, জিরো তো চলে গেল, দুই দুই কাটা যাবে, এম থাকবে এম জি, মানে এম থাকবে কোনটা, এটা এটা প্লাস 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 প্লাস, আর ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ না, সূত্র ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ছিল না? আচ্ছা এইটুক যদি বুঝিস, তার মানে এই এ বিন্দুতে তার মোট শক্তি কত হয়েছে, এ বিন্দুতে তার মোট শক্তি কত হয়েছে, ই এ, এই দুইটার যোগফল, এম জি এ এম, জাস্ট এম জি এম, তাই না? এম জি
হ্যাঁ, বিভব শক্তি যেহেতু 0, শুধু mg am আচ্ছা, তাই যদি হয় এবার আমরা বি বিন্দুতে বের করব। যদি এইটা বুঝিস তার মানে বাকিগুলা বুঝছিস। এবার বি বিন্দুতে যাব। এ বিন্দুটা লেখা থাকতো। এবার বি বিন্দুতে বিভব শক্তি ইপি যেটা, সেটা কত? বি বিন্দুটা এখানে আছে, তার মানে সে সাম্যাবস্থা থেকে কতটুকু উচ্চতায় আছে। দেখ, সাম্যাবস্থা থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা যদি আমি দেখাই, এ বিন্দু থেকে সে এতখানি উপরে আছে, এই যে এইটুক দূরত্ব, যেটাকে আমি এন দিয়ে দেখাচ্ছি, এ এন। তার মানে এই বি বিন্দুটা আছে এ বিন্দু থেকে এ এন দূরত্বে। তার মানে এবার এটা হবে এম জি ইন্টু এ এন। এই যে এম জি এইচটা হবে এ এন, এম জি আর এইচটা হবে এ এন। এটা বোঝা গেছে? আচ্ছা, এবার এই বিন্দুতে গতিশক্তি বের করি। বি বিন্দুতে গতিশক্তি ই কে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তারপর হাফ এম ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ইউ স্কোয়ার হচ্ছে শূন্য, আবার সেই এখানে শূন্য। আর বি বিন্দুতে আসতে গিয়ে সে কতটুকু দূরত্ব নেমে আসছে, তো ইউ স্কোয়ার যেহেতু শূন্য, এটাকে একবারে শূন্য লিখলাম। টু জি এইচ, সে কতটুকু দূরত্ব নেমে আসছে, এই যে এই পরিমাণ এম এন পরিমাণ নেমে আসছে। এটা বুঝছিস? এই পরিমাণ নেমে আসছে সি থেকে বি। আচ্ছা, সেটা যদি বুঝিস তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা, এরকম হচ্ছে, থেকে যাচ্ছে শুধু এই টু টু কাটা যাচ্ছে, এম জি এম এন থাকবে, এম জি এম এন, এম জি এম এন, এটা থাকতেছে এম এন। তো আমরা এই এম জি এম এনটাকে আবার এভাবে লিখতে পারি। দেখ, এম জি এম এনটাকে এটা লিখতে পারি না, এম এন সমান সমান, আমি যেটা করতে পারি, এই পুরাটা থেকে এ এম থেকে যদি এ এন বাদ দিয়ে দিই, তাইলেই তো এম এন পার্ট টু থাকে। এই পুরাটা থেকে এইটুক বাদ দিলে, নীল অংশ থেকে লাল অংশটা বাদ দিলে কালো অংশটা থাকতেছে। তার মানে এ এম থেকে বাদ দিয়ে দিচ্ছি এ এন। এ এন যদি বাদ দিই তাহলে এম এন হয়। আচ্ছা, এটা এটা দিয়ে শেষ করতেছি, এটা দিয়ে আমি শেষ করতেছি। ওকে। আচ্ছা, নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা, দাঁড়া। আচ্ছা, এই শেষ করে দিচ্ছি, তাহলে আমি কমপ্লিট ভিডিওটা দিতে পারবো। তো এইখানে আসতেছে এম জি এ এম মাইনাস এ এন। তো এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমাদের বি বিন্দুতে মোট শক্তি কত আসতেছে? বি বিন্দুতে মোট শক্তি এইখানে আছে, সরি, হ্যাঁ, বি বিন্দু এম জি এ এন প্লাস এম জি এ এম মাইনাস এম জি এ এন, মানে দুইটা এম জি এ এন আসতেছে, যেগুলা কাটাকাটি চলে যাবে। এম জি এন এখানেও আছে, এখানেও আছে, শুধু থেকে যাচ্ছে এম জি এ এম। তাহলে বি বিন্দুতে মোট শক্তি আসতেছে এম জি এ এম, এ এম। তার মানে এইটা ই এ আর ইবি সমান পাইলাম, ই এ আর ইবি সমান পাইছি, প্রুফ হয়ে গেছে অলরেডি। এবার এই এ বিন্দুতে আসি, এ বিন্দু না দেখাইলেও চলতো। আচ্ছা, এ বিন্দু তো দেখ, সি বিন্দু সরি, সি বিন্দু, সি বিন্দু যদি দেখাইতে চাই, সি বিন্দুতে ইপি সেটা কত হচ্ছে? ও আছে এখন সর্বোচ্চ উচ্চতায়, এই যে এ এম দূরত্ব, এম জি এ এ এম হবে, এম জি এ এম হবে। আর ওই বিন্দুতে তার গতিশক্তি শূন্য, গতিশক্তি শূন্য, কারণ বেগ শূন্য। তার মানে আবার যদি আমরা, না, বেগ জিরো আর কি। তো আমরা এখানে যদি মোট শক্তি বের করি তাহলে আবারও আসতেছে এম জি এ এম। তার মানে সব বিন্দুতেই শক্তির পরিমাণ ধ্রুব আছে। এই প্রুফটা পরীক্ষায় আসে, ডাটা দেওয়া থাকলেও আমরা এভাবে করেও প্রুফ করে দিতে পারবো, সমস্যা নাই। তার মানে একটা সরল দোলকের সকল বিন্দুতে মোট শক্তির পরিমাণ সব সময় একই থাকতেছে। আচ্ছা, তাহলে আমি এই পর্যন্তই রাখি, বাকি টপিকটা পরের দিন দেখাই নাকি, যেহেতু নেট প্রবলেম করতেছে, কি বলিস? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, আমি এটুকু দিয়ে দিচ্ছি, ইউটিউবে দেখে নিবি। আর বাকিটুকু একটু বাদ আছে, এই চ্যাপ্টারটার কুয়ার অঙ্ক আছে কিছু, তো সেগুলা নিয়ে পরের দিন বলতেছি। ওকে, আল্লাহ হাফিজ, বাই।